Question bunch, Duff and Dutt, Class 10, page number 301, Bagnan Girls High School. তো এই পেজটি যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি রয়েছে সমস্ত কোশ্চেনগুলির সমাধান দিব এই ভিডিওতে। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে পেজগুলি রয়েছে সেই নেক্সট পেজগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো এই পেজটিতে যে সিনটি রয়েছে সেটি রয়েছে ফার্স্ট লেসন অর্থাৎ ফাদার সেলফ থেকে। তো প্রথমেই দেখে নেব যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলির সমাধান। একে রয়েছে রিয়েলাইজিং দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং স্বামী ড্যাশ। অ্যান্সারটা অপশন এ সাডার, স্বামী স্তব্ধ হয়ে গিয়েছিল এটা রিয়েলাইজ করে যে সেটা সোমবার ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে স্বামী ওয়েলেড অ্যাজ হি হ্যাড ড্যাশ। অ্যান্সারটা হবে হেডেক, অপশন ডি। তো স্বামী চিৎকার করেছিল যে তার মাথা ব্যথা। এরপরে তিন দাগে রয়েছে স্বামী হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন সি স্কুল। তো স্বামী আশা করেছিল তাকে স্কুলে যেতে হবে না। এরপরে চারের দাগে রয়েছে হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দি ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন ডি বেঞ্চ। সে বেঞ্চে শুয়েছিল যখন স্কুলে প্রেয়ার হলে তার থাকার কথা। এরপর পাঁচের দাগে রয়েছে স্বামী নিউ হিজ ফাদার টু বি ড্যাশ। তার বাবা। অ্যান্সারটা হবে অপশন ডি স্ট্রিক্ট। তার বাবা স্ট্রিক্ট হতে পারে। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। তো প্রথমে রয়েছে অ্যাট 9 o'clock স্বামী কমপ্লেন্ট অফ ড্যাশ। 9টার সময় স্বামী কমপ্লেন করেছিল কি সম্পর্কে? অফ হিজ হেডেক। হিজ হেডেক, তার মাথা ব্যথা। এরপরে দুইয়ের দাগে রয়েছে স্বামীর ফাদার আস্কড হিম ড্যাশ। স্বামীর বাবা তাকে কি বলেছিল? টু ড্রেস আপ, টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তাকে ড্রেস আপ অর্থাৎ ড্রেস পরতে বলেছিল, স্কুলের ড্রেস, অ্যান্ড গো টু স্কুল এবং স্কুলে যেতে বলেছিল। এরপরে তিনের দাগে রয়েছে স্বামী লে অন দি বেঞ্চ ড্যাশ। তো স্বামী বেঞ্চ শুয়েছিল কোথায়? ইন মাদার্স রুম। মাদার্স রুম, তার মায়ের রুমের বেঞ্চে শুয়েছিল। এরপরে সিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে। প্রথমে রয়েছে হোয়াট ওয়ার স্বামীজ ফার্স্ট থটস হোয়েন হি ওক আপ অন মন্ডে মর্নিং। তো স্বামী যখন সোমবার সকালে ঘুম থেকে উঠেছিল তার প্রথম চিন্তাটা কি হয়েছিল? অ্যান্সারটা দেখো আগেই লিখে রেখে দিয়েছি আমি। হোয়েন স্বামী ওক আপ অন মন্ডে মর্নিং হি রিয়েলাইজড with a shudder that it was Monday morning and he would have to go to school. তাকে স্কুলে যেতে হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট ডিড স্বামীজ ফাদার অ্যাডভাইস হিম। স্বামীর বাবা তাকে কি অ্যাডভাইস করেছিল, কি উপদেশ দিয়েছিল? অ্যান্সারটা দেখো স্বামীজ ফাদার অ্যাডভাইসড হিম টু লুভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড দেন হি উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডেজ। তো সোমবার যদি সে কম ঘোরাফেরা করে তাহলে সে মন্ডেতে অর্থাৎ সোমবারে তার মাথা ব্যথা থাকবে না। অর্থাৎ রবিবারে সে কম ঘোরাফেরা করে যদি একটু পড়াশোনা করে তাহলে মন্ডেতে তার স্কুলে যেতে কোনো হেডেক থাকবে না বা তার কোনো মাথা ব্যথা থাকবে না। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, তোমাদের 3 নম্বর লেসন থেকে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে রয়েছে। তো এমসিকিউ প্রশ্নগুলো দেখো। শুরুতে রয়েছে হোয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেলড দি পোয়েট ইজ সাপোজড টু প্ল্যান্ট। অ্যান্সারটা হবে অপশন ডি 2। যখন কবি দেখবে যে একটা ওক গাছকে পতিত করা হয়েছে তখন তাকে 2টো গাছ লাগাতে হবে। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ওক ট্রিজ কনসিডার্ড দি পোয়েট টু বি দেয়ার ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি ফ্যামিলি। এরপরে তিনের দাগে রয়েছে দি ওক ট্রিজ ট্রাই টু মেক দি পোয়েট অ্যাওয়ার অফ ড্যাশ। অ্যান্সারটা অপশন সি কেয়ারলেসনেস অফ মেন। মানুষের যে কেয়ারলেসনেসটা গাছের প্রতি সেইটা সম্পর্কে ওক গাছের প্রতি। এরপর চারের দাগে রয়েছে হোয়েন দি ওক ট্রিজ আর চপড অ্যান্ড টর্ন আপ উই ডোন্ট ড্যাশ। অ্যান্সারটা হবে অপশন বি অপোজিট, আমরা এটাকে বাধা দিই না। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। প্রথমে রয়েছে নেম অফ দি পোয়েম অ্যান্ড দি পোয়েট অফ দি অ্যাবাভ এক্সট্রাক্ট। তো বলছে দি নেম অফ দি পোয়েম ইজ মাই ওন ট্রু ফ্যামিলি, এটা হচ্ছে কবিতাটির নাম, অ্যান্ড দি নেম অফ দি পোয়েট ইজ টেড হিউজেস।
এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট পানিশমেন্ট উইল দি পোয়েট গেট ইফ হি ডাজ নট মেক দি প্রমিস। তো কবি যদি প্রমিস না করতে পারে বা প্রমিস করতে যদি সে ব্যর্থ হয় তাহলে তার কি হবে? অ্যান্সারটা, ইফ দি পোয়েট ডাজ নট মেক দি প্রমিস হি উড বি কভার্ড বাই দি ব্ল্যাক ওক বার্ক অ্যান্ড রুটেড হিম অ্যামং দি ওক ট্রিজ। তাহলে কবি যদি প্রমিসটা করতে ব্যর্থ হয় বা প্রমিসটা না করে তাহলে তাকে ওই ওক গাছের যে কালো ছাল সেগুলো তাকে ঘিরে নেবে, কভার করবে এবং তাকে ওখানেই পুঁতে ফেলবে। এরপরে একটা আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা বলে দিই, তারপরে কোশ্চেনের সমাধানগুলো করব। বলছে মাদার নেচার হ্যাজ বিন ভেরি জেনারাস টু আস বাই গিভিং আস সো মেনি রিসোর্সেস অফ ওয়াটার, রেন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লাসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। অর্থাৎ আমাদের মাতৃসম প্রকৃতি সে খুব জেনারাস, খুব উদার, আমাদেরকে অনেকগুলি জলের রিসোর্স দিয়ে, উৎস দিয়ে, যেমন হচ্ছে কি রেন ওয়াটার বৃষ্টির জল, রিভার, লেকস, মেল্টিং গ্লাসিয়ার্স অর্থাৎ হিমবাহ গলিত জল, অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল। The demand for water is ever increasing but the supply is far from adequate. তো বলছে জলের যে ডিমান্ডটা সেটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জলের যে সাপ্লাইটা সেটা কিন্তু পর্যাপ্ত নয়। Given the lack of water in rivers, people have been resorting the pumping out groundwater for personal consumption and ফর ফার্মিং। তো বলছে নদীর যে জলটা আমাদেরকে দেওয়া হয়, সাপ্লাই করা হয়, সেটা ল্যাকের কারণে অর্থাৎ অপর্যাপ্তের কারণে মানুষ কি করে, যে গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ জল সেটাকে পাম্পের সাহায্যে বের করে আনে এবং তাদের নিজেদের ব্যবহারে কাজে লাগায় এবং চাষের কাজও করে। As a result, groundwater table has fallen to alarming levels. এর কারণে কি হচ্ছে, যে ভূগর্ভস্থ জল তার যে পরিমাণটা সেটা হচ্ছে সংকেতজনক অবস্থায় পৌঁছে গেছে। এরপর মোর ওভার হার্মফুল ফার্টিলাইজার্স ইউজড ফর গ্রোয়িং ক্রপস হ্যাভ কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার সো দ্যাট ইন মেনি প্লেসেস ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং। তো বলছে মোর ওভার হার্মফুল ফার্টিলাইজার, যে ক্ষতিকর যে সার বা যে সমস্ত কীটনাশক যাই হোক না কেন সেগুলো ইউজড ফর গ্রোয়িং ক্রপস, যেগুলো শস্য জন্মানোর জন্য বা শস্যকে বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়, হ্যাভ কন্টামিনেটেড গ্রাউন্ড ওয়াটার, সেগুলো হচ্ছে ভূগর্ভস্থ জলকে দূষিত করছে। সো দ্যাট ইন মেনি প্লেসেস, তাই জন্য অনেক জায়গাতে ইট ইজ নট ফিট ফর ড্রিঙ্কিং, এবং এই যে ভূগর্ভস্থ জলটা সেটা অনেক জায়গায় পানীয় জলের হিসাবে সেটা উপযুক্ত নয়। এরপর ইট ইজ টাইম টু ওয়েক আপ, এটা জেগে ওঠার সঠিক সময় অর্থাৎ ভাবার সঠিক সময়। এভরি ড্রপ অফ ওয়াটার ইজ এ সোর্স অফ লাইফ, প্রত্যেকটা বিন্দু জল লাইফ অর্থাৎ জীবনের উৎস। It is high time we realize that water resources are not permanent. বলছে ইট ইজ হাই টাইম, এটা খুব সঠিক সময়, উই রিয়েলাইজ আমাদের বোঝার জন্য, দ্যাট ওয়াটার রিসোর্সেস আর নট পারমানেন্ট, যে জলের উৎসগুলো সেটা কিন্তু পারমানেন্ট নয়। উই হ্যাভ টু ফোকাস অন ওয়াটার কনজারভেশন অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস। বলছে উই হ্যাভ টু ফোকাস, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, লক্ষ্য দিতে হবে, অন ওয়াটার কনজারভেশন অর্থাৎ জল সংরক্ষণের প্রতি, অ্যান্ড স্টপ পলিউটিং আওয়ার ওয়াটার রিসোর্সেস, আমাদের যে জলের উৎসগুলো রয়েছে সেগুলোকে দূষণ বন্ধ করা। এরপর ইচ ওয়ান অফ আস নিডস টু ডু আওয়ার বিট বাই অ্যাভয়েডিং ইউজ অফ প্লাস্টিক, রিসাইক্লিং ওয়াস্টেজ প্রোডাক্টস অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন। তো বলছে ইচ ওয়ান অফ আস, আমাদের প্রত্যেকের কিছু না কিছু করতে হবে, যেটা হচ্ছে কি আমরা করতে পারি কি প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে পারি, রিসাইক্লিং ওয়াস্টেজ প্রোডাক্টস এবং যে সমস্ত বর্জ্য পদার্থ সেগুলোকে পুনর্ব্যবহার করতে পারি, অ্যান্ড কিপিং আওয়ার সারাউন্ডিংস ক্লিন, এবং আমাদের যে চারপাশের পরিবেশ সেগুলোকে পরিষ্কার রাখতে। এরপরে এভরি টাউন এভরি ভিলেজ শুড হ্যাভ অ্যান ইকো ফ্রেন্ডলি গার্বেজ সর্টিং অ্যান্ড ডিসপোজাল সিস্টেম। বলছে প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা গ্রামে ইকো ফ্রেন্ডলি গার্বেজ রাখা উচিত, পরিবেশ বান্ধব গার্বেজ, যেখানে হচ্ছে সর্ট করা হবে, বাছাই করা হবে, এবং ডিসপোজাল সিস্টেম, এবং যেখানে নিষ্পত্তিকরণের ব্যবস্থা রাখা হবে। Every school and college should initiate programs educating youngsters about the importance of our natural
রিসোর্সেস স্পেশালি এয়ার অ্যান্ড ওয়াটার। তো বলছে প্রত্যেকটা স্কুল এবং কলেজে কিছু প্রোগ্রাম আয়োজন করা উচিত যাতে করে ইয়াংস্টারদেরকে শিক্ষা দেওয়া যায় অ্যাবাউট দি ইম্পর্টেন্স অফ আওয়ার ন্যাচারাল রিসোর্সেস, আমাদের যে প্রাকৃতিক যে সমস্ত উৎসগুলো রয়েছে সেগুলোকে তার গুরুত্ব সম্পর্কে বোঝানোর, স্পেশালি এয়ার অ্যান্ড ওয়াটার, বিশেষ করে এয়ার বাতাস এবং জল। We have to train new generations to adapt an eco-friendly way of life. তো বলছে উই হ্যাভ টু ট্রেন, আমাদেরকে শিক্ষা দেওয়া উচিত নিউ জেনারেশন, নতুন প্রজন্মকে, টু অ্যাডাপ্ট, নিতে বা গ্রহণ করতে, অ্যান ইকো ফ্রেন্ডলি ওয়ে, একটা পরিবেশ বান্ধব পথ অফ লাইফ, জীবনের। তাহলে আনসিনটির পুরো মানে বলে দিলাম। এরপরে দেখো কোশ্চেনগুলো, প্রথমে রয়েছে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে। শুরুতে রয়েছে দি সাপ্লাই অফ ওয়াটার ইজ ফার লেস দ্যান ইটস ডিমান্ড। তো জলের যে সাপ্লাইটা সেটা হচ্ছে যেটা ডিমান্ড তার থেকে অনেকটা কম। তো অ্যান্সারটা ট্রু হবে এবং সাপোর্টিং সেন্টেন্সটা দেখো, এই লাইনটা হবে এই ওপরে, দি ডিমান্ড থেকে এই অ্যাডিকুয়েট পর্যন্ত। এরপরে দুইয়ের দাগে রয়েছে ফার্টিলাইজার্স মিক্স ইনটু দি গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড মেক ইট ফিট ফর ড্রিঙ্কিং। এটা হচ্ছে ফলস হবে। তো বলছে কি ফার্টিলাইজার্স মিক্স ইনটু গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ হলে এই ফার্টিলাইজার মিশ্রিত হয়, অ্যান্ড মেক ইট ফিট ফর ড্রিঙ্কিং, এবং পানের জন্য এটাকে উপযুক্ত করে। তো এটা ফলস হবে। তো এটা হচ্ছে যে সাপোর্টিং সেন্টেন্সটা সেটা হচ্ছে এই জায়গাটা হবে মোর ওভার থেকে এই ড্রিঙ্কিং পর্যন্ত। এরপরে তিনের দাগে রয়েছে অল অফ আস শুড টেক রেসপন্সিবিলিটি টু কনজার্ভ ওয়াটার অ্যান্ড স্টপ ওয়াটার পলিউশন। এটা হচ্ছে ট্রু হবে। তো বলছে অল অফ আস, আমাদের সকলের উচিত, টু টেক রেসপন্সিবিলিটি টু কনজার্ভ ওয়াটার, জলকে সংরক্ষণ করার যে রেসপন্সিবিলিটি সেটা গ্রহণ করতে হবে, অ্যান্ড স্টপ ওয়াটার পলিউশন, এবং জলের যে দূষণ সেটাকে বন্ধ করতে হবে। এটা হচ্ছে ট্রু। আর সাপোর্টিং সেন্টেন্সটা সেটা হচ্ছে এই লাইনটা হবে, উই হ্যাভ টু ফোকাস থেকে এই ওয়াটার রিসোর্সেস, এই লাইনটা পুরো সাপোর্টিং সেন্টেন্স হবে। এরপরে বিয়ের দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। শুরুতে রয়েছে হোয়াট আর দি ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার, জলের যে সোর্সেসগুলো, প্রাকৃতিক উৎসগুলো, সেগুলো কোনগুলো। তো অ্যান্সারটা দেখো, দি ন্যাচারাল সোর্সেস অফ ওয়াটার আর রেন ওয়াটার, রিভার্স, লেকস, মেল্টিং গ্লাসিয়ার্স অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, এগুলো হচ্ছে প্রাকৃতিক উৎস। এরপরে বলেছে হোয়াট ইজ দি রিজন ফর দি ফলিং অফ দি গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ ভূগর্ভস্থ জল সেটা যে ধীরে ধীরে কমে যাচ্ছে তার কারণটা কি। তো চলো অ্যান্সারটা দেখে নিই। তো অ্যান্সারটা এই লাইনটা হবে, গিভেন দি ল্যাক অফ ওয়াটার ইন রিভার্স পিপল হ্যাভ বিন রিসর্টিং টু পাম্পিং আউট গ্রাউন্ড ওয়াটার ফর পার্সোনাল কনজিউমশন অ্যান্ড ফর ফার্মিং, এতটা লিখতে হবে। এবং এরপরে এই কথাটা লিখতে হবে, অ্যান্ড ফর দ্যাট রিজন দি গ্রাউন্ড ওয়াটার টেবিল ইজ ফলিং। তাহলে অ্যান্সারটা কমপ্লিট হবে। এরপর দুইয়ের দাগে রয়েছে হোয়াট মেজার শুড বি টেকেন আপ টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, জল দূষণ বন্ধ করতে কোন কোন জিনিসগুলো বা কোন কোন পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে। তো অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা শুরু হবে এইভাবে, টু প্রিভেন্ট ওয়াটার পলিউশন, এর পরে যে লাইনটা লেখা হবে চলো দেখিয়ে দিচ্ছি। ওখানের পরে এই ইচ ওয়ান থেকে পুরো এই এতটা পর্যন্ত লেখা হবে, অ্যান্ড ওয়াটার, এই পুরো অংশটা লিখতে হবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, চারের দাগে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, এবং যে অংশটা তোলা রয়েছে সেটা রয়েছে তোমাদের 3 নাম্বার লেসন পাসিং অ্যাওয়ে অফ বাবু থেকে। তো বলছে আই ওয়াজ হ্যাভিং টি ড্যাশ হোম, এখানে হবে অ্যাট হোম, ইন দি ইভিনিং ড্যাশ 30 জানুয়ারি, ডেট রয়েছে অন হবে। এরপরে হোয়েন আই ওয়াজ কল্ড ড্যাশ বিড়লা হাউস টু বিড়লা হাউস, এরপরে বাই ড্যাশ আর্জেন্ট, এখানে হবে অ্যান আর্জেন্ট টেলিফোন। গান্ধীজি হ্যাড বিন শট ড্যাশ হিজ ওয়ে, এখানে হবে অন হিজ ওয়ে ড্যাশ এ প্রেয়ার মিটিং, এখানে হবে টু এ প্রেয়ার মিটিং। এরপর 5এর দাগে ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, শুরুতে রয়েছে দি গার্ল সেড টু হার মাদার প্লিজ টেল মি এ স্টোরি, এটা ইনডিরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো এই যে রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে, ইম্পারেটিভ সেন্টেন্স দেওয়া আছে এবং সঙ্গে প্লিজ দেওয়া আছে, তাহলে রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে দি গার্ল সেড টুর জায়গায় রিকোয়েস্ট করব, দি গার্ল রিকোয়েস্টেড করব, রিকোয়েস্টেড হার মাদার, হার মাদার, এরপর টু দিয়ে যোগ করব, টু যা আছে টু টেল, এরপরে মিটা, মিটাকে, মিটা হচ্ছে এই গার্ল, তাহলে টু টেল হার এ স্টোরি।
তাহলে পুরোটা হচ্ছে দি গার্ল রিকোয়েস্টেড হার মাদার টু টেল হার এ স্টোরি। এরপরে রয়েছে 2 দাগে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো যে সাবজেক্টটা অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এটা হচ্ছে পুরোটা সাবজেক্ট। এরপরে মাস্ট বি টেকেন, এই টেকেনটা হচ্ছে মেন ভার্ব, এবং ইন টুগেদার এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে এখানে অবজেক্টটা নেই, অবজেক্টটা ধরে নিতে হবে, এটা আমাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তাহলে উই লিখে দেবো আমরা, সাবজেক্টে উই নিয়ে আসবো। আচ্ছা, রয়েছে প্যাসিভ ভয়েসে, আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে আনতে হবে। তাহলে উই মাস্ট করব, মডেল ভার্ব রয়েছে উই মাস্ট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে টেক, উই মাস্ট টেক। এরপরে সাবজেক্ট লিখে দেবো অল সর্টস অফ থিংস, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার। তাহলে সাবজেক্টটা অবজেক্টে এসে বসে গেল, এরপরে এক্সট্রা অংশ বসিয়ে দেবো ইন টুগেদার। অ্যান্সার কমপ্লিট। তাহলে উই মাস্ট টেক অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার ইন টুগেদার। এরপরে 3 দাগে রয়েছে বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। এটা স্প্লিটিং করতে বলা আছে, দুটো সেন্টেন্সে, দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট হবে। তাহলে প্রথমটা করব বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, এতটা পর্যন্ত একটা করব। এরপরে যে কভার্ড উইথ ফ্লাওয়ার্স আছে, তাহলে এটা হবে কি দি ট্রাক, দি ট্রাক। এরপরে ওয়াজ কভার্ড লিখব উইথ ফ্লাওয়ার্স। অ্যান্সার কমপ্লিট। তাহলে প্রথমটা হবে বাপু লে অন অ্যান ওপেন ট্রাক, এরপরে দি ট্রাক ওয়াজ কভার্ড উইথ ফ্লাওয়ার্স, দুটো হয়ে গেল। তাহলে এরপর 4 দাগে রয়েছে হি উড ডেলিভার দি লেটার টু দি হেডমাস্টার। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তাহলে দেখো সাবজেক্টটা হি, এরপরে রয়েছে ডেলিভার, এটা হচ্ছে ভার্ব, এবং দি লেটার এটা হচ্ছে অবজেক্ট, এবং এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে আসবো, তাহলে লিখবো কি দি লেটার, দি লেটার হয়ে গেল। এরপরে রয়েছে মডাল ভার্ব দিয়ে রয়েছে, তাহলে উড রয়ে যাবে, WOULD উড, সঙ্গে মডাল থাকলে মডাল যুক্ত বি হয়। এরপরে ডেলিভার্ড লিখবো, ভার্বের থার্ড ফর্ম DELIVERED, ডেলিভার্ড। এরপরে এক্সট্রা অংশ লিখে দেবো টু দি হেডমাস্টার, হেডমাস্টার। এরপরে প্রিপোজিশন নিয়ে আসবো বাই, এরপরে হিটা হিম হয়ে যাবে অবজেক্ট কেসে। তাহলে দি লেটার উড বি ডেলিভার্ড টু দি হেডমাস্টার বাই হিম। এরপরে রয়েছে 2 and 2 -4, এখানে মেক আছে, মেক্স আছে, অ্যান্সারটা হবে মেক্স। এরপর 6 দাগে ভোকাবুলারি রয়েছে, এই দুটো ওয়ার্ডের মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। প্রথমে রয়েছে সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্ট যেটা রয়েছে আনসিনে সেটা হচ্ছে অ্যাডিকুয়েট রয়েছে, অ্যাডিকুয়েট। এরপরে 2 দাগে রয়েছে পলিউটেড, পলিউটেডটা যেটা আনসিনে রয়েছে সেটা হচ্ছে কন্টেমিনেটেড, কন্টেমিনেটেড। তাহলে হয়ে গেল এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।